ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোই উচিত হয়নি, সামরিক হস্তক্ষেপও বড় ভুল ছিল ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে চীন, এশিয়ার জন্য বড় উদ্বেগ বলছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। যুক্তরাষ্ট্রের মিত্রগুলোকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সহযোগিতা আরও গভীর করার পরিকল্পনা, বিশেষ সমন্বয়কারী কর্মকর্তা নিয়োগ দেওয়ার প্রস্তাব। এবং যুক্তরাষ্ট্রের ধনী ও দরিদ্রের অর্থনৈতিক ব্যবধান বেড়েছে আশঙ্কাজনক হারে, তীব্র মূল্যস্ফীতিতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকা রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানোই উচিত হয়নি। তিনি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরাক ও ইরান দুই জায়গাতেই মার্কিন সামরিক হস্তক্ষেপ বড় ভুল ছিল এবং এটি শুরু থেকেই না করাই ভালো ছিল। ট্রাম্প দাবি করেন, আগের হামলা না হলে ইরান হয়তো ইতিমধ্যেই পরমাণু অস্ত্রের মালিক হয়ে যেত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের পুরো সামরিক শক্তি ধ্বংস করেনি, বরং শুধু নেতৃত্ব পর্যায়ে আঘাত করেছে। তার মতে, অতীতের মতো পুরো দেশ ধ্বংস করলে দীর্ঘমেয়াদে আরও বড় সমস্যা তৈরি হয়। সিঙ্গাপুরে শাংরি-লা ডায়ালগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ মার্কিন পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, চীন দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে, যা এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য বড় উদ্বেগ। এজন্য তিনি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানান। তার মতে, যুক্তরাষ্ট্র আর একা অন্য দেশে নিরাপত্তা বহন করবে না, সবাইকে দায়িত্ব নিতে হবে। তাইওয়ান প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন হয়নি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্ট নেবেন। ইরান ইস্যুতে তিনি সতর্ক করে বলেন, সমঝোতা না হলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালী খুলে দিলে জ্বালানি বাজার স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি নতুন প্রস্তাব আনা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সহযোগিতা আরও গভীর করার পরিকল্পনা রয়েছে। এতে দুই দেশের অস্ত্র গবেষণা, উৎপাদন ও আধুনিক প্রযুক্তি একসঙ্গে উন্নয়নের কথা বলা হয়েছে। এটি 2027 সালের প্রতিরক্ষা নীতির বিলের একটি অংশ হিসেবে আনা হয়েছে। প্রস্তাব অনুযায়ী একটি বিশেষ সমন্বয়কারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, যিনি দুই দেশের যৌথ সামরিক কার্যক্রম পরিচালনা করবেন। এতে ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বড় ধরনের সহযোগিতা বাড়বে। সমালোচকদের মতে, এতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতিতে ইসরায়েলের প্রভাব বাড়তে পারে, তবে সমর্থকরা এটিকে দুই দেশের নিরাপত্তা জোট আরও শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রের ধনী ও দরিদ্রের মধ্যকার অর্থনৈতিক ব্যবধান আশঙ্কাজনকভাবে বেড়েছে। ফেডারেল রিজার্ভের সর্বশেষ তথ্য অনুযায়ী 1989 সালে দেশের মোট সম্পদের 32% শীর্ষ 10 ভাগ মানুষের হাতে থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 68%। অর্থনীতিবিদরা একে কে শেপড ইকোনমি বলছেন, যেখানে এক প্রান্তের ধনীরা আরও ধনী হচ্ছেন আর অন্য প্রান্তের সাধারণ মানুষ নিচে তলিয়ে যাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষের সঞ্চিত অর্থ ব্যাংকে পড়ে থাকলেও ধনীরা তা আবাসন ও শেয়ার বাজারে বিনিয়োগ করে কয়েক গুণ লাভবান হচ্ছেন। বিগত 3 বছরে মার্কিন শেয়ার বাজারের সূচক 86% বেশি বাড়ায় বিত্তবানদের সম্পদ আকাশচুম্বী হয়েছে। অন্যদিকে তীব্র মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষদের দৈনন্দিন মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম খেতে হচ্ছে, যা এই অসম বৈষম্যকে আরও প্রকট করে তুলেছে। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড নীতি নিয়ে নতুন নির্দেশনা প্রকাশের পর ব্যাপক সমালোচনা তৈরি হয়। প্রথমে বলা হয়েছিল, অনেক অভিবাসীকে গ্রিন কার্ড প্রক্রিয়া সম্পন্ন করতে যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ দেশে যেতে হতে পারে, যা বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করে। এই সিদ্ধান্তে অভিবাসী, আইনজীবী ও ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করেন যে এতে লক্ষাধিক মানুষের আবেদন প্রক্রিয়া জটিল হয়ে যাবে এবং অনেকে দেশে ফিরে আটকে পড়তে পারেন। তবে পরে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, এই নির্দেশনা নতুন কিছু নয়, বরং পুরনো নিয়মের ব্যাখ্যা মাত্র। তাদের দাবি, যোগ্য আবেদনকারীদের ক্ষেত্রে গ্রিন কার্ড পাওয়ার সুযোগ আগের মতোই থাকবে এবং নীতির উদ্দেশ্য হলো শুধু নিয়ম আরও স্পষ্ট করা। বিশেষজ্ঞদের মতে, বড় পরিবর্তন না হলেও এই নীতির কারণে আবেদন প্রক্রিয়া আরও ধীর ও কঠিন হতে পারে। আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সীমিত করলে পুরো দেশে চরম বিশৃঙ্খলা দেখা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন বিমান সংস্থা ও ব্যবসায়িক গোষ্ঠী। ট্রাম্প প্রশাসনের এমন পরিকল্পনার বিরুদ্ধে এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান তারা। মূলত স্থানীয় পুলিশ, ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সহযোগিতা না করায় নিউ জার্সি নেটওয়ার্ক সহ লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও সান ফ্রান্সিসকোর মতো প্রধান বিমানবন্দরগুলোয় আন্তর্জাতিক যাত্রী ও পণ্য খালাস বন্ধের হুমকি দিয়েছে হোয়াইট হাউস।
ব্যবসায়ীরা বলছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে বছরে প্রায় ৭ কোটি যাত্রী ভোগান্তিতে পড়বেন এবং দেশের অর্থনীতিতে $7,000 কোটি ধাক্কা লাগবে। বিশেষ করে আগামী মাসে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ফ্লাইট সীমিত করা হলে তা সেমিকন্ডাক্টর ও ওষুধের মতো জরুরি পণ্যের সরবরাহ পুরোপুরি ভেঙে দেবে বলে সতর্ক করেছেন ব্যবসায়িক নেতারা। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সংকটে ফেলার অভিযোগে করা মামলায় যুক্তরাষ্ট্রের কেনটাকির একটি স্কুল ডিস্ট্রিক্টকে $2,70,00,000 ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে মেটা ও টিকটক সহ শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলো। মেটা সর্বোচ্চ $90 লাখ, স্ন্যাপ ও টিকটক $80 লাখ করে এবং ইউটিউব $20 লাখ বেশি অর্থ পরিশোধের মাধ্যমে এই মামলা নিষ্পত্তি করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ব্যাথিট কাউন্টি স্কুল ডিস্ট্রিক্টের করা এই মামলায় মেটা, অ্যালফাবেট, স্ন্যাপচ্যাট ও বাইট ড্যান্সের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা তাদের প্ল্যাটফর্মগুলোকে এমনভাবে ডিজাইন করেছে যা কিশোর-কিশোরীদের আসক্ত করে তোলে এবং তাদের মধ্যে বিষণ্ণতা ও উদ্বেগ বাড়ায়। তবে এই রায়ের আওতায় কোম্পানিগুলো নিজেদের কোনো দায় স্বীকার করেনি বা প্ল্যাটফর্মে কোনো পরিবর্তন আনতেও বাধ্য নয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিরুদ্ধে এমন আরও হাজার হাজার মামলা বিচারাধীন রয়েছে। নিউ জার্সি নিউ ইয়র্ক শহরের ডেলানি হল আইসিই আটক কেন্দ্র ঘিরে বিক্ষোভ ও পুলিশের সংঘর্ষের পর পুরো এলাকায় কারফিউ জারি করা হয়েছে। মেয়র জানিয়েছেন, পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে, তাই কেন্দ্রটির চারপাশে আধ মাইল এলাকায় রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে। প্রশাসন বলছে, বিক্ষোভের সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে অস্ত্র পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য পুলিশ মোতায়েন করা হয় এবং ভিড় ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়। কিছু স্থানে ঘোড়ায় টহল দিতেও দেখা যায় পুলিশকে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছে, আটক কেন্দ্রের ভেতরে থাকা মানুষদের খাবার, চিকিৎসা এবং মানবিক সুযোগ সুবিধা ঠিকমতো দেয়া হচ্ছে না। তবে কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে এবং বলছে, আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টানা সংঘর্ষ ও উত্তেজনার কারণে এলাকাটি এখনও অস্থিতিশীল অবস্থায় রয়েছে। অতিরিক্ত ওজনের যাত্রীদের জন্য দ্বিতীয় টিকিট কেনার বাধ্যতামূলক নিয়ম শিথিল করেছে মার্কিন সাউথওয়েস্ট এয়ারলাইন্স। নতুন সংশোধিত নীতি অনুযায়ী ফ্লাইটে পাশাপাশি 2টি সিট খালি থাকলে অতিরিক্ত ওজনের যাত্রীদের জন্য কোনো বাড়তি ভাড়া ছাড়াই গেট এজেন্টরা দ্বিতীয় সিটের ব্যবস্থা করে দেবেন। এর আগে গত জানুয়ারিতে সাউথওয়েস্ট এয়ারলাইন্স নিয়ম করে অতিরিক্ত ওজনের কারণে যাদের বাড়তি জায়গার প্রয়োজন তাদের আগে থেকেই 2টি টিকিট কিনে বুকিং দিতে হবে। প্লাস সাইজ অধিকার রক্ষা বিষয়ক সংগঠন নাফা সে সময় এই নীতিকে নিষ্ঠুর বলে সমালোচনা করেছিল। তীব্র প্রতিবাদের মুখে সাউথওয়েস্ট তাদের নীতিতে এই পরিবর্তন আনলো, তবে ফ্লাইটে পাশাপাশি সিট খালি না থাকলে সংশ্লিষ্ট যাত্রীকে পরবর্তী ফ্লাইটে পাঠানো হবে। ইউনাইটেড বা আমেরিকান এয়ারলাইন্সের মতো শীর্ষ বিমান সংস্থাগুলোও সেখানে ওয়ান সিট নীতিতে কঠোর। সেখানে সাউথওয়েস্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভ্রমণ বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার I-95 মহাসড়কে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত 5 জন নিহত এবং প্রায় 44 জন আহত হয়েছেন। ভোরের দিকে ঘটে যাওয়া এই ঘটনায় বাস চালক জিং এস ডংকে অবহেলাজনিত হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, বাসটি ট্রাফিক ধীর হওয়া সত্ত্বেও গতি কমায়নি এবং একের পর এক 6টি গাড়িতে ধাক্কা দেয়। এতে একটি গাড়িতে আগুন ধরে যায় এবং সেখানে থাকা 4 জন নিহত হন, যারা একটি পরিবারের সদস্য ছিলেন এবং বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। আরও একজন অন্য গাড়িতে নিহত হন। তদন্তকারীরা চালকের আচরণ, ঘুম ও সম্ভাব্য মাদক ব্যবহারের বিষয়ও খতিয়ে দেখছেন। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।